একটা কথা স্বীকার করতে হবে, জাতীয় পার্টি 2014 থেকে 24 পরিপূর্ণ সঠিক ভূমিকা পালন করতে পারেনি। এটা আমাদের ব্যর্থতা আছে। 14 সালে আমরা ভোট বর্জন করেছিলাম বিশাল অংশ, আবার আরেকটা অংশ ভোটে যাওয়ার কারণে সেই ভোটটা হয় এবং 5 বছর সেই সরকারটি থাকে। সেখানে বিএনপি জামাতের একটা দায় আছে। জাতীয় পার্টি এরশাদ যখন ভোট বর্জন করলো, জিএম কাদের যখন ভোট বর্জন করলো, আমি যখন বর্জন করলাম, তখন দেশে কার্যত আর কোনো ভোট হওয়ার কথা ছিল না। কিন্তু 2 দিন বিএনপি জামাত কোনো এই বিষয়ে শব্দ করে না, কোনো আন্দোলন করে না, ফলে একটা ব্যাকআপ কন্টিনজেন্সি প্ল্যান দিয়ে রওশন এরশাদকে দিয়ে ভোটটা করে ফেলা হয়। তার ফলে সেই সরকার 5 বছর থেকেও যায় এবং জনগণের একটা অংশ জাতীয় পার্টিকে আওয়ামী লীগের সাথে অঙ্গাঙ্গি ভাবত, এটা আমি অস্বীকার করবো না। সো যারা অ্যান্টি আওয়ামী লীগ তারা অ্যান্টি আওয়ামী লীগ, যারা প্রো আওয়ামী লীগ তারা আওয়ামী লীগ। মাঝখানে জাতীয় পার্টির ভোট ব্যাংকটা ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা স্বীকার করতে হবে। এটা কি জাতীয় পার্টির মানে রাজনৈতিক আদর্শ ছিল এরকম, নাকি চাপের মুখে জাতীয় পার্টি বারবার আওয়ামী লীগের সঙ্গে মিশতে বাধ্য হয়েছে? ওই যে 14 সালে ভোটটা বয়কট করেও ভোটটা ঠেকানো গেল না, এটার একটা পলিটিক্যাল দায় অস্বাভাবিক। প্রেসিডেন্ট এরশাদ অসহায় ছিলেন, আমরা দেখেছি তো। সংসদে উনি একা থাকতেন, সংসদে তার এমপিরা তার থেকে ডিস্টেন্স মেনটেন করতে। 14 সালের ভোটটা উনি প্রতিহত করার সর্বোচ্চ চেষ্টাই করেছেন এবং আমি খুব জোর গলায় বলি যে ওইটাই বাংলাদেশকে গণতন্ত্র রক্ষার লাস্ট একটা স্টেপ উনি নিয়েছিলেন। তো তখন আমরা ফ্রেশ ব্লাড ইনফিউশনও করতে পারিনি, আবার তরুণদেরকে আনতে পারিনি, যে কারণে আমাদের কিছু সাংগঠনিক অদক্ষতা ছিল। আর উত্তরবঙ্গে আমাদের ভোট নষ্ট হওয়ার কোনো কারণ নেই, তবে হ্যাঁ, নতুন ভোটাররা জামাতে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু পুরনো ভোটার যারা, তারা জাতীয় পার্টি থেকে সরে যাওয়ার কোনো কারণ নেই। 91 সালেও রংপুরে এরশাদ 1 লক্ষ ভোট পেয়েছিলেন, তাহলে 91 সালে পেলেন 1 লক্ষ ভোট, আর 2026-এ এটা পেলেন তার ভাই 20,000 ভোট। এটা তো হতে পারে না, কারণ ওই ভোটাররা তো আছে। জামাত সহ বিভিন্ন বাংলাদেশ এই ভোটে যেটা ঘটেছে, কোনো জায়গায় জামাত ইঞ্জিনিয়ারিং করতে দেওয়া হয়েছে। গাইবান্ধা তার মধ্যে একটা, রংপুর তার মধ্যে একটা, 1,40,000 ভোট, 1.5 লাখ ভোট। আবার কোনো জায়গায় বিএনপি এবং জামাত যৌথভাবে ইঞ্জিনিয়ারিং করেছে। মির্জা আব্বাসের আসন, সার্জিসের আসন, সবাই 1.5 লাখের উপরে ভোট, দুজনই পাল্লা দিয়ে ভোট বেড়েছে, চুইংগামের মতো। যারা চুইংগাম থিওরিতে পড়েছে, আবার ওই একই পার্টির আরেকজন প্রার্থী দেখবেন মাত্র 70,000 ভোট। মানে পাশাপাশি আসনেও এই ডিসক্রিপেন্সি আছে। অর্থাৎ ভোট কাস্টিং বাড়ানোর জন্য, হ্যাঁ ভোট বাড়ানোর জন্য একটা ডিজাইন করা ছিল। তাহলে এই ভোটটাও আসলে যেটি সবচেয়ে ভালো ভোটের কথা বলা হলো, তাহলে শেষ পর্যন্ত এই ভোটটিও প্রশ্নবিদ্ধ হলো। এটি সবচেয়ে খারাপ ভোট না, এটা 14 থেকে ভালো ভোট, এটা 18 থেকে ভালো ভোট, এটা 24 থেকে ভালো ভোট, এটা জাতীয় কণ্ঠে আমি বলবো। তবে এটা 2008 থেকে ভালো ভোট না, এটা 2001 থেকে ভালো ভোট না, এটা 91-96 স্ট্যান্ডার্ডে অবশ্যই ভালো ভোট না। এবং সেখানে ভিক্টিমাইজেশন হয়েছে জাতীয় পার্টি, কারণ ওই ইঞ্জিনিয়ারিং এবং চুইংগাম থিওরিতে জাতীয় পার্টি পড়েনি। কোনো আসনে চুইংগাম থিওরিতে, এবং আমাদের যে শহরে যে কথাগুলো হয়, বড় বড় অনেক খ্যাতিমান নেতা হেরে গিয়েছিলেন, রেজাল্ট হল করা হয়েছে, তারপর বাড়ানো হয়েছে। আপনার 74 লক্ষ হ্যানা ভোট বাতিল, 74 লক্ষ ভোট বাতিল। কীভাবে 74 লক্ষ ভোট বাতিল হয়? অর্থাৎ ওগুলো না ছিল, ওগুলোকে বাতিল করা হয়েছে বড় অংশ। আবার গেজেট প্রকাশের পরে আবার 10 লাখ ভোট বাড়িয়ে গেজেট করা হয়েছে। তো তার মধ্যে বোঝাই যাচ্ছে হিসাব মেলাতে গিয়ে অনেক কিছু করেছে। এইটা আমি মনে করি অবশ্যই কোনো একটা সময় বের হয়ে আসবে, বাট স্টিল এই ভোটটা দরকার ছিল, এই সরকারটা দরকার ছিল। যে জনাব তারেক জিয়া অত্যন্ত ভাগ্যবান, বঙ্গবন্ধু মৃত্যুর পরে জিয়াউর রহমানের কাছে কিন্তু ঘটনা প্রবাহ তাকে রাষ্ট্রপতি বানিয়েছে প্র্যাকটিক্যালি, ওই সময় ইতিহাস। এখনও তারেক জিয়াকে ঘটনা প্রবাহই বাংলাদেশে নিয়ে আসছে এবং উনি কিন্তু বাংলাদেশের সেমি ডেমোক্রেটিক ট্রানজিশনের একমাত্র একটা ফেস হয়ে দাঁড়িয়েছিলেন। এবং দেশ যেন আলট্রা ইসলামিস্ট না হয়, এটা কার হাতে? তারেক জিয়ার হাতে। ভোট কার হাতে? তারেক জিয়ার হাতে। দেশটা যেন ডেমোক্রেটিক থাকে কার হাতে? তারেক জিয়ার হাতে। তার দায়িত্ব এখন অনেক বেশি এবং তাকে অবশ্যই ইনক্লুসিভ হতে হবে। তিনি যদি ইনক্লুসিভ না হয়ে হন্টেড মেমোরি, 17 বছরের তিক্ত অভিজ্ঞতা দিয়ে দেশ চালান, তাহলে ইতিহাস রিপিট হবে। তো উনি যদি মনে করেন যে অবশ্যই সবাইকে নিয়ে দেশটা চালাবেন, দেশটা চলবে এবং দেশটা সার্ভাইভ হবে। দেশের অর্থনীতির অবস্থা খুবই খারাপ এবং ইরান ইউএস যুদ্ধের ইম্প্যাক্ট বাংলাদেশে খুব দ্রুত পড়বে এবং প্যানিক সৃষ্টি হয়ে গেছে। পেট্রোল পাম্পগুলোতে কিন্তু লম্বা লাইন, কোনো কারণ নেই, কিন্তু লাইন কিন্তু লম্বা হয়ে গেছে। সো একটা নতুন সরকার, এই অর্থনীতি, ভঙ্গুর অর্থনীতি, এর মধ্যে একটা আবার খুবই আমি বলবো অপাঙ্ক্তেয় কাজ সরকার করে ফেলেছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর, যে পোস্টটা খুবই একটা আস্থার পোস্ট, খুবই একটা সুপার প্রফেসর পোস্ট, সেখানে এমন একজনকে গভর্নর করা হয়েছে যার পিএইচডি নাই,
যার পড়ানোর অভিজ্ঞতা নাই, যার বিশাল কোনো কর্পোরেট গ্রুপ চালানোর অভিজ্ঞতা নাই, যিনি চার্টার্ড অ্যাকাউন্টেন্টও না, মানে ফেলো এফসিএ না, মেবি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, যিনি খুব নাম করা অর্থনীতিবিদও না, যার প্রচুর আর্টিকেলও নাই, এবং সেমিনারে যাওয়ারও অভ্যাস নেই, মানে এগুলো তো প্র্যাকটিসের বিষয় আসলে। তো একজন সুপার একাডেমিশিয়ান যখন অনেক সেমিনারে যায়, অনেক কথা শোনে, তারপর তিনি গভর্নর হওয়ার যোগ্যতা অর্জন করেন। তো ফরাসুদ্দিন সাহেব যদি বলেন আপনি, তারপর মুসলিউদ্দিন সাহেব যদি বলেন, তাদের তুলনায় তো আসলে অনেক লো প্রোফাইল। কেন তাকে দেওয়া হলো, এই প্রশ্নটা আসছে সবার মনে, কেন দেওয়া হচ্ছে? অনেকে সাসপেক্ট করছে উনি পিকে হালদার হতে পারেন, স্কেপগোট হতে পারেন, বিশাল কোনো স্ক্যাম করা হবে, ফ্রন্টে থাকবেন উনি, আড়ালে কেউ স্ক্যামটা করতে পারে, এটা আমাদের সন্দেহ। গভীর ষড়যন্ত্রের গন্ধ আমরা এখানে পাচ্ছি, এবং এই বিষয়টা আমি মনে করি যেহেতু প্রচুর অভিযোগ উঠেছে এই বিষয়ে, এটা সরকারের ইমিডিয়েটলি পরিবর্তন করা উচিত। উনি হয়তোবা ভালো করবেন, হয়তোবা উনি সৎ, হয়তোবা উনি দক্ষ, কিন্তু আপনি একটা লেম ঘোড়ার ওপর কেন বাজি ধরবেন? আপনি একটা পঙ্গু ঘোড়ার ওপর বাজি ধরবেন কেন? এটা অনেক সময় ডেড হর্স, আপনি কেন বাজি ধরবেন? অনেক সময় ক্লিক করতে পারে, আর যদি ক্লিক না করে, দোষ হয়ে যায়, ভুল হয়ে যায়, বাংলাদেশ ব্যাংক ডুবে যায়, তখন কি হবে? তো সব জায়গাতে আপনি অ্যাডভেঞ্চারিজম করার কোনো সুযোগ নাই।